মুহূর্তে রাজ্য রাজনীতির একটা ছবি, যে ছবি অন্যরকম ছবি, নতুন ছবি। কেন সেই ছবি দেখাচ্ছি, এই ছবি ভালো করে দেখুন। যারা রয়েছেন এরা নব তৃণমূল, ঋতব্রত রয়েছেন সন্দীপন, এবং নব তৃণমূলে দেখুন তো আরেকটা ছবি, চন্দ্রিমা ভট্টাচার্য। মমতার হাত ছেড়ে নব চন্দ্রিমা। বিধানসভায় নব তৃণমূলের যে বৈঠক, সেই বৈঠকে দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। তার আগে তিনি একটি চিঠি দিয়েছেন। কি রয়েছে চিঠিতে? যে চিঠিতে তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখছেন যে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্টেট প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপর আমরা এখন তার কাছে জানতে চাইলাম যে আপনি ছাড়ছেন কেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, আপনাকে গুড গার্ল বলে পরিচিত, এবং যখন তৃণমূল সরকার, সেই সময় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো আপনি সামলেছেন, দলের গুরুত্বপূর্ণ পদ, সেই পদও আপনার হাতেই ছিল। আপনি যাচ্ছেন কেন? চন্দ্রিমা ভট্টাচার্য বললেন কালের নিয়মের সঙ্গে চলতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আনুগত্য প্রশ্নের মুখে। শুনুন। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। দিদি, আপনি চিঠিতে ফরমার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফরমার চিফ মিনিস্টারকে ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে, আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার সিদ্ধান্ত বদল করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই এখন। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, তাই তিনি পা মেলাতে যাচ্ছেন। যাওয়ার সময় বলে গেলেন। তারপরের ছবি দেখলাম বিধানসভায়, যে আলাদা ব্লক বা বলা যেতে পারে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, কালের যাত্রায় পা মেলাতে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু এখান থেকে সবচেয়ে বড় যে প্রশ্ন ওঠে যে গত 15 বছরে দেখা গিয়েছে একরকম সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে, মানে এমন জায়গায় এমন মন্ত্রিত্ব বা এমন পদ চন্দ্রিমা ভট্টাচার্য পেয়েছেন। এমনকি এই ভোটের রেজাল্ট বেরোনোর পরেও চন্দ্রিমা ভট্টাচার্যের উপর ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ, গুড গার্ল, গুড বুকে রয়েছেন। তিনি চলে যাচ্ছেন, যাওয়ার আগে বলছেন আনুগত্য প্রশ্নের মুখে। কেন? কি এমন হলো? বলার অপেক্ষা রাখে না, এবং তার সেই আনুগত্য প্রকাশের জন্য বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে কখনো সাংগঠনিক দিক থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় রাজ্য মন্ত্রিসভাতেও একাধিক গুরু দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্য পালন করে এসেছেন। এটাও ঠিক যে নির্বাচনের ফল প্রকাশের পর কি দেখতে পাওয়া যায় যে যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে টালমাটাল পরিস্থিতি হয়, তখনও চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি করা হয় এবং সুব্রত বক্সি জায়গাতে তাকে স্থলাভিষিক্তও করা হয়েছিল। এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু দায়িত্ব গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে দিয়ে আসেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের আজকে যে দূরত্বটা দুপুরের পর থেকে তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে সেই চন্দ্রিমা ভট্টাচার্যই উল্লেখ করছেন যে তিনি কোথাও আনুগত্যের দাম দিতে পারেননি। অনেকেই বলছেন যে আনুগত্যের দাম দিতে না পারার কারণ হিসাবে গত 22শে জুন নিউ টাউনের একটি অভিজাত হোটেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে আলাদা বৈঠক করে জাতীয় কর্মসমিতি তৈরি হয়েছিল, এবং সেই বৈঠকের মধ্যে
চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসুর উপস্থিতি যথেষ্ট ভাবে সামনে চলে আসে, ছবিতেও দেখতে পাওয়া যায়। এবং তারপরেও তপসিয়াতে একটি বৈঠক হয় কলকাতা পুরসভা যারা কাউন্সিলররা ছিলেন তাদের সঙ্গে, সেখানেও ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর সঙ্গে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু তিনি হাজির ছিলেন। তখন এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের অন্দরে বা বলা ভালো কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অন্দরে আরো বেশি করে বাড়তে শুরু করে, যে যেখানে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর মোকাবিলা করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তার কারণ তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে তাদের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি, কংগ্রেস বা বাম বা আইএসএফ বা হুমায়ুনের দল নয়। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রধান বিরোধী কার্যত তৃণমূল কংগ্রেসই হয়ে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মা রাজ্য সভাপতি তার ছেলে অন্য ক্যাম্পে চলে যাচ্ছেন, সেই প্রশ্নটা উস্কে ওঠে। এবং কিছুদিন আগেই আমরা দেখলাম যে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা হয়, সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মধ্যেও প্রশ্ন উঠেছিল যে মঞ্চে যখন চন্দ্রিমা ভট্টাচার্য যান, যে তার ছেলে যখন অন্য ক্যাম্পে রয়েছে তখন তার মা এখানে কি করে রাজ্য সভাপতি হিসেবে বসে থাকতে পারে। এবং গতকাল রাতের ঘটনার পর এই ফাটল আরো ক্রমশ চওড়া হতে শুরু করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলতে শুরু করছেন, কিছুক্ষণ আগে অনেকেও এই নিয়ে প্রসঙ্গে সরব হয়েছেন, যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তো উপস্থিত ছিলেন, তারপরেও কেন চাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের হাতে তুলে দেওয়া হলো। এবং যখন ভবন তালাবন্ধ অবস্থাতে চলে গেল তারপরেও তিনি কেন সেখানে উপস্থিত হলেন না, তিনি কেন কোনো কথাবার্তা বললেন না, কথাবার্তা চালিয়ে গেলেন না। ফলে নানা প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করে এবং এরই মধ্যে মানে আমি যদি ঘটনা পরম্পরা দেখি, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে এই নব তৃণমূলে যোগ দেওয়া, সেখান থেকে একটা কোথাও বোধহয় মমতা তৃণমূলের মধ্যে একটা মন কষাকষি, অন্যান্য সদস্যদের মধ্যে মন কষাকষি শুরু হয়েছিল, তাতে একেবারে আগুনে ঘি পড়েছিল। কাল ওই তালা খোলা, নব তৃণমূলের তালা খুলে ঢোকা, তাতেই আগুনে ঘি পড়ে গেল, তারপরে এই চরম সিদ্ধান্ত নিতে হলো। এটাই একেবারে শেষ ঘটনা যেখানে ঘিরে দূরত্বটা আর অনেকটা বেশি প্রকট হয়ে ওঠে এবং যে কারণেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি কোথাও কি আনুগত্যের দাম দিতে পারেননি। এই প্রসঙ্গেতে হচ্ছে যে কেন তিনি চাবি তুলে দিলেন এবং কেন তিনি সেখানে উপস্থিত থেকে যখন তারা প্রবেশ করলেন তাদের সঙ্গে কথা বললেন না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তোমাকে বলছিলামও যে তালা পুনরায় বন্ধ হয়ে যাওয়ার পর যখন দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক নেতারা সেখানে গিয়েছিলেন, তারপরও কেন তিনি সেখানে গেলেন না, সেই প্রশ্ন চন্দ্রিমা ভট্টাচার্যকে উদ্দেশ্য করে উঠতে শুরু করে। এবং তারই পরিণাম আজকে কি, যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ইস্তফা দিলেন, তিনি দায়িত্ব ছাড়লেন। এবং যে চন্দ্রিমা ভট্টাচার্য যে ইস্তফার যে চিঠি দিয়েছেন, সেই চিঠিটা অত্যন্ত নজর কাড়া। তুমি দেখবে যে চিঠিতে কোথাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে উল্লেখ করেননি, তিনি ফরমার চিফ মিনিস্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে তিনি উল্লেখ করেছেন। এবং তাকে যখন এই প্রশ্ন করেছিলাম তিনি উত্তর দিয়েছেন যে মুখ্যমন্ত্রী তো প্রাক্তনই হয়েছেন, তাই তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে চিঠিতে তিনি অ্যাড্রেস করেছেন। এবং চিঠিতে আরো দুটো বিষয় তিনি যা উল্লেখ করেছেন, তা এক হচ্ছে যে তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বিশেষ করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে যে অথরিটি দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি তার নাম সরিয়ে নিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে সই করার অধিকারও চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে ছিল বাকি কয়েকজনের মতো, সেখান থেকেও তিনি তার নিজের নামকে তিনি সরিয়ে নিয়ে চলে গেলেন। ফলে সব মিলিয়ে যে ফসল দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্যর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা না দেখানো এবং তার সেখান থেকে সরে যাওয়া। এর আগেও তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন নবীন প্রবীণ যখন দ্বন্দ্ব হয়েছে বা বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কে আসল নেতা হিসেবে থাকবে যখন দ্বন্দ্ব হয়েছে, তখনও দেখতে পাওয়া গিয়ে গেছে যেটা প্রতিষ্ঠা হয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্যই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্যই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী নেত্রী হিসাবে রয়েছেন এবং তিনি সেই দায়িত্ব তিনি সামলেছেন বলেও অনেকে দলের নেতারা বলেন। তো এহেন নেত্রীর রাজ্য সভাপতির পদ পেয়ে রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া, বাকি সদস্যদের সঙ্গে দূরে চলে গিয়ে বসে থাকা শুধু নয়, তিনি আজকে বাড়ি থেকে বেরিয়ে সোজাসুজি বিধানসভাতে বিরোধী দলনেতার ঘরে চলে এলেন এবং সেখানে বিরোধী দলনেতা সহ একাধিক বিদ্রোহী গ্রুপের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে তিনি রাজনৈতিক আলোচনা সারছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এটা অত্যন্ত ভীষণ একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই
তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক করা হবে। তার কারণ তারা বলেছিলেন যে 21 দিনের মধ্যে আর একটা বৈঠক তারা সেরে নেবেন এবং সোমবার দিনকেই নির্বাচন কমিশনের কাছে কালীঘাটপন্থী এবং ঋতপন্থী উভয় পক্ষকেই নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য চিঠি আকারে তাদের জানাতে হবে, যে যে প্রশ্নের উত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানতে চেয়েছে। তো সেরকম অবস্থাতে চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, যারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করে আসছিল, তার সেই মানে আপাত দৃষ্টিতে দেখলে ঠিকই বলেছো আবির। যদি আপাত দৃষ্টিতে বলি তাহলে এই সোমবারের আগে শনিবারে অ্যাডভান্টেজ, অন্তত শনিবারে দাঁড়িয়ে বলা যেতে পারে অ্যাডভান্টেজ নব তৃণমূল বা অ্যাডভান্টেজ ঋতব্রত। আবির সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমি কথা বলবো। তবে তার আগে এই যে চিঠির প্রসঙ্গে এলো আবির, সেই চিঠির প্রসঙ্গে একবার দেখাই। যেখানে চিঠিতে প্রথমে কি থাকছে, একদম প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করা হচ্ছে ফরমার চিফ মিনিস্টার, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে। সেখানে তিনি লিখছেন যে তিনি তার পোস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। আচ্ছা, প্লিজ নোট দ্যাট আই উইথড্র মাইসেলফ অ্যাজ দ্য অথরাইজড সিগনেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। গুরুত্বপূর্ণ জায়গা, মেপে একটা চিঠি লেখা, অত্যন্ত মেপে। আর কি লেখা আছে? I also withdraw myself from being your authorized person before the Election Commission of India. যে কথা একটু আগেই আবির বলছিল, আমরা জানি আলোচনা করছিলাম যে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, দুই তৃণমূলের জন্যই, অর্থাৎ মমতা তৃণমূল, নব তৃণমূলের জন্যই। সেক্ষেত্রে তার ঠিক আগে শনিবার নিজে সরে দাঁড়াচ্ছেন এবং নির্বাচন কমিশনের জন্য তাকে যে তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকায় তার যে পদ ছিল সেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, তা তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন। একবার শোনা যাক এই যে যখন তিনি যাচ্ছেন, এই একটা জার্নির মাঝখানের জায়গাটা, যখন তিনি বাড়ি থেকে বেরিয়ে, চিঠি তার আগে পৌঁছে গেছে সংবাদ মাধ্যমের হাতে, বাড়ি থেকে বেরিয়ে তিনি যাচ্ছেন বিধানসভায়, বিরোধী দলনেতার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে সেখানে বৈঠকে বসছেন। তার আগে কি বলে গেলেন? আনুগত্যের প্রশ্ন তুললেন তিনি। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। দিদি, আপনি চিঠিতে ফরমার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? যদির কথা বলে লাভ নেই এখন। যদির কথা বলে লাভ নেই এখন আর, মানে তিনি তার মন ঠিক করে নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্যের জন্য কঠিন ছিল। তার কারণ আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যের উপর কতটা ভরসা করেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও তা জানেন। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দলের ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে কতটা ভরসার জায়গা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? দেখো, প্রশাসনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্যে প্রশাসনের একাধিক দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন। কখনো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, কখনো বা কোনো দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, আর কখনো বা যখন কোনো দপ্তরের কোনো মন্ত্রীকে সরাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখনই সেই দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তোমার মনে আছে রাজ্য বিধানসভায় বাজেট পর্যন্ত পেশ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। তার কারণ, বিভিন্ন সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে যা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় বলতেন না, সেটা চন্দ্রিমা ভট্টাচার্যকেই দায়িত্ব দিয়ে দিতেন মন্ত্রিসভার সব সদস্যদের জানিয়ে দেওয়ার জন্য। এমনকি প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত যা মন্ত্রীদের জানানোর প্রয়োজন হতো,
মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটি চন্দ্রিমা ভট্টাচার্য মারফত জানানো হতো। প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তেমনটাই 2021 থেকে 2026 সাল পর্যন্ত দেখেছি। কেন এই 5 বছর বলছি, তার কারণ এই 5 বছর চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন। স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন, বিচার বিভাগের অর্থাৎ আইন দপ্তরের মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন, আবার পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব সামলেছেন, বিভিন্ন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। অর্থাৎ যেটা দেখা গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তরগুলির পূর্ণমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে থাকারও পাশাপাশি আরও যে দপ্তরগুলি তার হাতে ছিল, সেই দপ্তরগুলিরই প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবেও চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্ব সামলেছেন। উদাহরণস্বরূপ যদি বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার হাতে স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্ব ছিল, কিন্তু এই স্বাস্থ্য দপ্তরেরই প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার হাতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্ব ছিল, সেই দপ্তরেরও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আবার মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের যাবতীয় সিদ্ধান্ত সেটি চন্দ্রিমা ভট্টাচার্যের মাধ্যমেই জানাতেন, কারণ চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পরিচালনা করেছেন রাজ্য প্রশাসনে। নীতি আয়োগের বৈঠক থেকে শুরু করে কেন্দ্রের বেশ কিছু বৈঠক, এমনকি জিএসটির বৈঠকেও, জিএসটি পরিষদের বৈঠকেও চন্দ্রিমা ভট্টাচার্য গেছেন বৈঠকে প্রতিনিধিত্ব করতে। রাজ্যের মধ্যে একমাত্র তিনিই যে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ফলত রাজ্য প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিকই বলেছো। এবং এই যে মমতার হাত ছেড়ে নব চন্দ্রিমা এখন এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঠিক একই কথার অনুরণন বোধহয় শোনা যাচ্ছে, যে কথা সোমরাজ বলল সেই কথার অনুরণন শোনা যাচ্ছে কুণাল ঘোষের বক্তব্যে। কারুর কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। যে সময় তৃণমূল সরকারে, সেই সময় 21শে জুলাইয়ের সবার জন্য 3টে মঞ্চ যদি করা হয়, তো ওই 3 নম্বর মঞ্চে কারা থাকবেন তা নিয়েও হুড়োহুড়ি হতো, তা নিয়েও মন কষাকষি হতো। যে সময় তৃণমূল সরকার থেকে সরে গেল, তারপর থেকে রাতারাতি সব বদলে গেল। আবির আছে আমার সঙ্গে। আবির, একদিক থেকে দেখা গেল যারা সাংসদ, যারা বিধায়ক, তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আবার দেখা গেল যারা কাউন্সিলর, তারা সরে যাচ্ছেন। যাদের উপর ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, যেমন ফিরহাদ হাকিম, তিনি সরে গেছেন। যাদের উপর সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো এই হেরে যাওয়ার পর বা ফল প্রকাশের পর, তারা একে একে সরে যাচ্ছেন। আমি যদি বলি নাম করে গৌতম দেবের কথা বলতে হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলতে হবে, চন্দ্রিমা ভট্টাচার্যের কথা বলতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য সরে যাচ্ছেন। অর্থাৎ এবার আর সংগঠন বলে কি থাকলো? সংগঠনের দায়িত্ব যে যাদের পুরনো সঙ্গীদের হাতে দিয়েছেন, তারাও তো সরে যাচ্ছেন। দেখো, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন বলতে তার আশেপাশে ফিরহাদ, অরূপ, চন্দ্রিমা, শশী এদেরকে দেখতে পাওয়া যেত। শশী পাজা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রকাশ্যে তিনি আর রাজনীতির ক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে না। ফিরহাদ হাকিম তিনি ঋতব্রত শিবিরের সঙ্গে সংযুক্ত হয়েই গিয়েছেন। অরূপ বিশ্বাস, তাকেও দেখতে পাওয়া গিয়েছে ঋতব্রত শিবিরের সঙ্গে সংযুক্ত হতে। আর চন্দ্রিমা ভট্টাচার্য আজকে তো এসে ঋতব্রতদের সঙ্গে বৈঠকই করছেন, আলোচনাই করছেন। ফলে তাদের রাস্তা সহজ, একদম অত্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংগঠন তৈরি করার ক্ষেত্রে কাদের প্রতি এই মুহূর্তে তিনি আস্থা রেখে এগোবেন, সেটাই হচ্ছে এখন দেখার। যদিও আজকে তিনি বিকেলবেলা 4:30টার সময় তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখবেন বলে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখান থেকে। কিন্তু এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তাদের সমস্ত জায়গা থেকেই তাদের যে রাস্তা, সেই রাস্তা কার্যত বন্ধ হতে শুরু করেছে। এবং তাদের যে মেট্রোপলিটনের যে পার্টি অফিস যেটি রয়েছে, সেই মেট্রোপলিটন পার্টি অফিস থেকেও কার্যত তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন, তারা পুরনো পার্টি অফিসেও ফিরে যাচ্ছেন। ফলে লড়াই করার রাস্তা ধীরে ধীরে বন্ধ।
নেতাদেরকে সঙ্গে নিয়ে এখন দলের কর্মীদেরকে সংঘবদ্ধ করা, দলের কর্মীদেরকে নিয়ে চলার যে রাস্তা যদি তাদেরকে তৈরি করতে হয়, তাহলে কি উপায় মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেন সেদিকেই সকলের নজর। তবে আবারও তুমি যেটা বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা সর্বক্ষণের জন্য থাকতো, ফিরাদ, অরূপ, চন্দ্রিমা, তারাই এখন অন্য ক্যাম্প